আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো ভারতে সেভেন সিস্টার বা 7 বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কি। আসলে এই নিয়ে বিবিসি বাংলার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে মোহাম্মদ ইউনুস বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধনটি। লক্ষণীয় বিষয় হলো ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন। অথচ ভারতে সেভেন সিস্টার কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনো কিন্তু ওই শব্দ বন্ধনটি সবচেয়ে বহুল ব্যবহৃত। এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা বা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের এই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরো নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ইতিহাস বলে সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। ফলে ভারতের এই অঞ্চলটির ওপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সে বিষয়ে পর্যবেক্ষকেরা প্রায় সবাই একমত। কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ কিভাবে হয়েছিল, এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগছে। হ্যাঁ,
কিভাবে হয়েছিল সেভেন সিস্টার অর্থাৎ 7 বোন? 7 বোনের এই পরিবারে কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে? সার্বিক জাতীয় নিরাপত্তার দৃষ্টিতে বা ভারতের জন্য কেন এই অঞ্চলটি এত সংবেদনশীল? বিবিসির ওই প্রতিবেদনে এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন। কে চেষ্টা করছেন? বিবিসি বাংলার সাংবাদিক যিনি আছেন, যিনি এই আর্টিকেলটি লিখেছেন, শুভজ্যোতি ঘোষ। বিবিসি বাংলা নিউজে তিনি এই আর্টিকেলটি লিখেছেন এবং খুব সুন্দরভাবে তিনি সেই আর্টিকেলটি উপস্থাপন করেছেন এবং সেখানে তিনি আমাদের পরিষ্কার ছবির মতো বুঝিয়ে দিয়েছেন যে এই সেভেন সিস্টারের গুরুত্বটা কি। যাই হোক, আমি যে প্রশ্নে ছিলাম যে কিভাবে এই সেভেন সিস্টার নামকরণ হলো সেই প্রসঙ্গে আসছি। 1971 সালে ভারতের পার্লামেন্ট পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। তো এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972 সালের 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ব অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ, তখন নাম ছিল নেফা, ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতি প্রসাদ সাইকিয়া, যিনি জে.পি. সাইকিয়া নামেই বেশি পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই তিনি নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। জনশ্রুতি হলো এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়ে গিয়েছিল। ভারতের মানচিত্রে এক কোনায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ হয়। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই সেভেন সিস্টার্স রাজ্যগুলি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সেভেন সিস্টার্স তার যে ম্যাপ, সেখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, এই বাঁদিকে ইন্ডিয়া, তারপরে দেখুন মাঝে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, তারপরে দেখছেন সেভেন সিস্টার্স এই রাজ্য, ভারতের এই কটা রাজ্য। দেখুন সেভেন সিস্টার্স কি কি রাজ্য এখানে রয়েছে: মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্য নিয়ে কিন্তু বলা হচ্ছে সেভেন সিস্টার্স। এইবার আমরা সেই সেভেন সিস্টার প্রসঙ্গেই আসছি। আপনাদের ম্যাপটা দেখিয়ে নিলাম একটু, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ভারতের পর্যটন বিভাগ ওই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে সেই আমলে যে ছোট ছোট পুস্তিকা বের করত, সেখানেও তখন সেভেন সিস্টার কথাটি খুব ব্যবহৃত হয়। উত্তর পূর্ব ভারতের বিশেষজ্ঞ ও সুপরিচিত লেখক গবেষক সঞ্জয় হাজারিকা বিবিসি বাংলাকে বলেছিলেন যে সাংবাদিক জে.পি. সাইকিয়া একসময় চাকরি ছেড়ে আসামের তখনকার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা শরৎ চন্দ্র সিনহার উপদেষ্টা হিসেবে যোগ দেন।
1976 সালের গুয়াহাটিতে এনআইসিসির যে অধিবেশন হয়েছিল সেখানে মিস্টার সিনহা প্রকাশ্যে এই সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন। আমরা ধরে নিতেই পারি এর পিছনে নিশ্চয় জেপি সাইকিয়ার ভূমিকা ছিল। 2020 সালের ডিসেম্বরে গুয়াহাটিতে জেপি সাইকিয়ার মৃত্যুর পর আসামের দ্য সেন্টিনেল পত্রিকা যে রিপোর্ট প্রকাশ করেছিল তাতেও সেভেন সিস্টার কথাটির স্রষ্টা হিসেবে তাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে 2001 সালে তদানীন্তন অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে উত্তর পূর্ব ভারতের জন্য কেন্দ্রীয় সরকার ডোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে। তাতে আগেকার 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় সিকিমকেও। তখন থেকে অনেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে 7 বোন 1 ভাইয়ের দুনিয়া বলেও বর্ণনা করতে থাকেন। 8টি রাজ্যের সমাহারে গঠিত এই অঞ্চলটিকে বিজেপি সরকার আবার অষ্টলক্ষ্মী বলেও ডাকতে শুরু করে। আর তখন থেকেই ক্রমশ হারিয়ে যেতে থাকে পুরনো সেই সেভেন সিস্টার্স নামটির ব্যবহার। কিন্তু বাংলাদেশের লোক কিন্তু এখনো, বাংলাদেশের মানুষজন কিন্তু এখনো এই 7টা ভারতের এই 7টা রাজ্যকে সেভেন সিস্টার হিসেবেই তারা ডেকে থাকেন বা অভিহিত করেন, এখনো তাদের মধ্যে প্রচলিত আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন এই সেভেন সিস্টার নিয়ে এত বাংলাদেশের এত মাতামাতি, কেন বাংলাদেশের যারা হেটার তারা কেন বলতে চাইছে যে এই সেভেন সিস্টার তারা অশান্তি শুরু করবে, এখানে বারবার সেভেন সিস্টারের দোহাই দেয়। এটা একটা বিষয় আপনাদেরকে বোঝায়, সেটা তাদের দিক থেকে তারা এটা করছে, কিন্তু ভারতের যে সমস্ত ভারতে যে ধরনের ভারতের শক্তি তাতে কখনোই বাংলাদেশ ভারতের সঙ্গে সেভাবে পেরে উঠবে না। তা আমি এবার আসল আলোচনায় আসছি যে ভারতে 4.5 বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন সার্জিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী সার্জিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয়। আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি, তিনি কিন্তু আজও মুক্তি পাননি সার্জিল আহমেদ। তা আসলে সার্জিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মটকে দেওয়ার কথা। অর্থাৎ এই যে মুরগির ঘাড় মটকে দেওয়ার কথা তিনি বলেছিলেন, আমি আপনাদের একটা ম্যাপ দেখানোর চেষ্টা করছি, আপনারা ম্যাপটি খুব ভালো করে দেখুন যে মুরগির ঘাড় মটকে দেওয়ার কথা তিনি কিন্তু বলেছিলেন। এই মুরগির ঘাড় মটকে দেওয়া দেখুন, একটু আমি রাউন্ড করে দিয়েছি ম্যাপের একটা জায়গায়, দেখুন রাউন্ড করা আছে, রাউন্ড, এইটাকে বলা হচ্ছে চিকেন স্নেক। তা সরু মুরগির দেখুন একটা ঘাড় যেমন দেখতে ঠিক সেই রকম, আপনারা দেখুন একটা রাউন্ড শেপ আছে, একটা গোল দাগ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি এটাকে। দেখুন এই যে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, আপনারা একটু ভেবে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে একটা রাউন্ড শেপ দেওয়া রয়েছে, এইটাই কিন্তু চিকেন স্নেক। মানে বলতে চেয়েছে যে এই চিকেন স্নেক এই ঘাড়টা মটকে দিলেই কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই রাজ্যগুলি, এবং তার মাঝেই দেখুন বাংলাদেশ। এবং এই বাংলাদেশের বিভিন্ন সময় অভিযোগ করা হয় যে যারা বিচ্ছিন্নতাবাদী
যারা বিচ্ছিন্নতাবাদী, এইসব রাজ্যগুলির মধ্যে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী মানুষেরা আছেন, জঙ্গি গুলি আছে, তারা কিন্তু এই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এই রাজ্যগুলিতে অশান্তি সৃষ্টি করে। অনেক সময় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বাংলাদেশ ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের তারা কিন্তু মদদ দিচ্ছে। তাহলে আপনাদের বোঝাতে পেরেছি চিকেন স্নেক কোনটা। দেখুন, একটা মুরগির ঘাড় মোটকে দেওয়া, দেখুন রাউন্ড শেপে রয়েছে, এই জায়গাটা ভালো করে বুঝুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডর নামে পরিচিত। শিলিগুড়ি করিডর। আবার বলছি, শুনুন, একদা সেভেন সিস্টার নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডর নামে পরিচিত। এই যে বললাম চিকেন স্নেক, মুরগির ঘাড়। আচ্ছা, এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমানা। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আমরা আর একবার আপনাদের ওই অংশটা দেখানোর চেষ্টা করছি মানচিত্রে। দেখুন, আপনাদের দেখাচ্ছি ম্যাপটা। দেখুন দেখুন এই যে রাউন্ড শেপ যেটা দেওয়া আছে ম্যাপে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলি হলো চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওখানে রয়েছে চীন আছে, নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে। আপনারা লক্ষ্য করুন, বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্স এর ভৌগোলিক সংযোগের এই সূত্রটাই যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে, সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে। সরু একটা অংশ, মানে চিকেন স্নেক, মুরগির ঘাড় যেরকম সেই রকম সরু, ওই অংশটাই কিন্তু দেখুন ভারতের যে মূল ভূখণ্ড সেটার সঙ্গে যে সংযোগটা, ওই 7টা রাজ্যের ওই সংযোগটা কিন্তু কতটা সরু দেখুন। এইটাকেই বলা হচ্ছে চিকেন স্নেক। এটাই কিন্তু বিপজ্জনক একটা অবস্থায় রয়েছে, যেহেতু আবার 4টে দেশের সীমানা। নিরাপত্তা বিশ্লেষক তথা ভারতীয় সেনার প্রাক্তন মেজর জেনারেল VS রানাডে মনে করেন এই শিলিগুড়ি করিডরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে, কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মীকৃত করা যায়নি। এবার আমরা একটু ম্যাপটাকে আমরা তুলে নিচ্ছি, আপনারা বুঝতেই পেরেছেন বিষয়টা। এবার চলে আসছি মূল প্রসঙ্গে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক IDS এর জার্নালে স্লেন্ডার ইজ দ্য করিডর নামে এক প্রবন্ধে তিনি লিখেছিলেন যে ইস্যুগুলো একটা দেশের বিভিন্ন অংশকে সংযুক্ত করে সেটা এখানে কোথায়। এই করিডর দিয়ে আমরা কি সেভেন সিস্টার্সকে রাজনৈতিকভাবে বা জাতীয় আবেগের দিক থেকে জুড়তে পেরেছি? শিলিগুড়ি করিডরের কাছেই অবস্থিত দার্জিলিং এর আদি বাসিন্দা ও ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আবার এই সরু করিডরকে ভারতের একটি সুযোগ হিসেবে দেখতে চান। মিস্টার শ্রিংলা বলেছেন, ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি, প্রতিবেশীরা সবার আগে, আর অ্যাক্ট ইস্ট নীতি এখানে এসেই মিশেছে। আমি তো বলবো শিলিগুড়ি করিডর হলো আসিয়ান, বিমস্টেক আর সার্কের সংযোগস্থল।
তবে যে দৃষ্টিতেই দেখা যাক, এই করিডর বা চিকেন স্নেকই যে সেভেন সিস্টারকে বাকি ভারতের সঙ্গে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। বিবিসি বাংলার ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স এর নৈসর্গিক যে শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটাও কিন্তু বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীরকে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। আবার বলছি, শুনুন, খুব ভালো করে শুনুন, যে 47-এ ভারতের স্বাধীনতার পর মানে কাশ্মীরকে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি তাদের স্বাধীনতার লড়াই শুরু করে 1950-এর দিকে। পরে এনএনসি ভেঙে এনএনসিএন তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে দু টুকরো হয়েছে, কিন্তু সার্বভৌম নাগালিন বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা ও আরো নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। আসাম, মেঘালয়, আসাম ত্রিপুরা, অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয় মোটেই। সোজা কথায় 7 বোনের সংসারেও যে সবসময় শান্তি ছিল বা বনে বনে খুব মিল ও সদ্ভাব, সেটাও কিন্তু সত্যি নয় একেবারেই। বিবিসির প্রতিবেদন বলছে কথা। উত্তর পূর্বের শিলচর শহরের বাসিন্দা ও লেখক অধ্যাপক জয়দীপ বিশ্বাস এর একটা সহজ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন, আসলে বাকি ভারত এই সেভেন সিস্টার্সকে বোধ হয় একটা হোমোজিনিয়াস ইউনিট বা একই রকমের কাঠামোর অংশ হিসেবে দেখে, কিন্তু এই এলাকাটার মধ্যে কত যে বৈচিত্র্য বা বৈপরীত্য তা খেয়াল কতজন রাখেন। ধর্মই বলি বা ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, এখানে একটা রাজ্যের সঙ্গে আর একটার কিন্তু মিলের চেয়ে অমিলই অনেকাংশে বেশি। ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডের যেমন কিছুই মেলে না, আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাকটাই বেশি চোখে পড়ে। জাতিগত বা ধর্মীয় নানা ফন্ট লাইনই আসলে সেভেন সিস্টার্সে এই অস্থিরতার জন্ম দিয়েছে, এবং সেখানে অযথা ইউফোরিয়া বা আনন্দ উচ্ছ্বাসের কোনো প্রাসঙ্গিকতা নেই বলেই জয়দীপ বিশ্বাসের অভিমত। অথচ ভারতের মূলধারার মিডিয়াতে সেভেন সিস্টারকে নিয়ে চিরকাল সেরকম একটা রঙিন ছবি আঁকার চেষ্টা হয়ে থাকে। সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, আবার বলছি সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু। অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ অধ্যুষিত, সেখানে আবার বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। আসামে হিন্দু অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছরে শুরু হয়েছে
তা এখনো থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতায়ন আফস্পা দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে, সেটারও কারণ কিন্তু এগুলোই। বাংলাদেশ, এইবার যেটা মূল আমরা আলোচনায় আসি যে বাংলাদেশের গুরুত্বটা কি সেভেন সিস্টারে, বা বাংলাদেশের মাথা ব্যথাটাই বা কি। মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী, মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর দুয়েক আগে এক প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনো সাফল্যের মুখ দেখত না, এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের MNF, যাদেরকে সংক্ষেপে বলা হয় মিজো ন্যাশনাল ফ্রন্ট, আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ড, তখনকার ছিল পূর্ব পাকিস্তান, আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। NF এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তার ঢাকার লাল মাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন, আর এই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লালডেঙ্গার বিশ্বস্ত অনুচর ছায়াসঙ্গী। 1987-তে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগে পর্যন্ত তিনি তার বহু সতীর্থ জীবনের বেশিটা সময় বাংলাদেশে কাটিয়েছেন। এই কথাটা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রে। তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময়ই তারা ছিলেন বাংলাদেশের মাটিতে। ত্রিপুরার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী NLFT কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্সের যার নেতা বিজয় কুমার রাংখাল এখন একজন মূলধারার রাজনীতি। সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন, সেখান থেকেই পরিচালিত হতে তাদের কর্মকাণ্ড। মানে বুঝতে পারছেন, মানে ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সদস্যরা কোথায় ঘাঁটি গাড়ছেন? বাংলাদেশের মাটিতে। তাহলে এই বিচ্ছিন্নতাবাদী যে সদস্যরা, তারা যদি বাংলাদেশের মাটিতে আশ্রয় পায়, সেটা কিন্তু ভারতের পক্ষে কিছুটা হলেও একটু অস্বস্তিকর। বিএনপি ক্ষমতায় থাকাকালীন, মানে 1991 থেকে 1996 আর 2001 থেকে 2006, বাংলাদেশ সরকার অবশ্য কখনো তাদের দেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলির অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। ভালো করে শুনুন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে, আবার বলছি, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে এইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা
পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন, কিন্তু অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে ভারতের সঙ্গে শান্তি আলোচনাও শুরু করে দিয়েছেন। ভারতে উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনার অবদান ভারতের কর্মকর্তা ও পর্যটকরাও তাই অকুণ্ঠে স্বীকার করেন। আবার লাইনটা আবার বলছি আপনারা খুব ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকেরাও তাই অকুণ্ঠে স্বীকার করেন। সেভেন সিস্টার্স এর জন্য শেখ হাসিনা সরকারের আর একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। মানে বাংলাদেশ সরকার সেই সময় অর্থাৎ হাসিনা সরকার ভারতকে উপহার দিয়েছিল ভারতকে ব্যবহারের জন্য কি বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টারকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্বও অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরো বাড়বে নিশ্চিতভাবে। মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তাও অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে। কারণ মিয়ানমারের সিটোয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ। ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি। কিন্তু দুই দেশই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায় এসেছে। মানে বুঝতেই পারছেন যে সেভেন সিস্টার্স কতটা গুরুত্বপূর্ণ। সেই যে চিকেন স্নেক যেটা বলছিলাম আপনাদের কাছে, সবশেষে আমি আবার ম্যাপটা আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখুন যে ম্যাপটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন এই যে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, তারপরে দেখুন একটা গোল রাউন্ড করা আছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চিকেন স্নেক বলা হচ্ছে একে। এটা একটা সরু অংশ চিকেন স্নেক, দেখুন রাউন্ড দিয়ে করা। এবং সেখানে কি আন্তর্জাতিক সীমানা দেখুন, নেপাল আছে, চীন আছে, বাংলাদেশ আছে, মিয়ানমার আছে। আর অন্যদিকে এই চিকেন স্নেকটা সরু অংশটা যেটা রাউন্ড চিহ্ন গোল বৃত্তাকারে আমি যেটা রেখে দিয়েছি দেখুন এইটা। এবং সেখান থেকে দেখুন ওখান থেকে আপনারা সোজা চলে যান, তারপরে ওই 7টি রাজ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। কি কি? মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ। আর অন্যদিকে 4টি দেশের আন্তর্জাতিক সীমানা। কি কি? নেপাল, চীনা, মিয়ানমার, বাংলাদেশ। এই চিকেন স্নেক এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
মানে অতীতেও হয়েছে যে এই আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এইসব মিজোরাম, এইসব রাজ্যের বিচ্ছিন্নতাবাদী তারা কিন্তু বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়ে তারা এই যে রাজ্যগুলিতে কিন্তু তারা অশান্তি চালিয়েছে। যদি বাংলাদেশ এই রকম ভাবে প্রশ্রয় দিতে থাকে, সেটা ভারতের পক্ষে সেটা কিন্তু অস্বস্তিকর হবে। সেই জন্যই কিন্তু যখন শারজিল আহমেদ এই কথা বলেছিলেন, তাকে কিন্তু তাকে কিন্তু দেশদ্রোহী যে আইন, সেই আইনে তাকে নিরাপত্তাজনিত কারণে তাকে কিন্তু ভারতের যেখানে নিরাপত্তার প্রশ্ন, সেই নিরাপত্তার প্রশ্নে শারজিল আহমেদ কিন্তু এখনো জেল খাটছেন। ফলে আপনাদের এই আলোচনায় বিবিসির প্রতিবেদন অনুযায়ী আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে সেভেন সিস্টার্স বা 7 বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কি। আশা করি আপনাদের এই আলোচনায় আমি এই যে টপিক, যে সেভেন সিস্টার বা 7 বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কি, আপনাদের বোঝাতে পেরেছি। প্রিয় দর্শক, এরকম কোন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমার এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি।